আজকের গল্প নন্দনগড় রহস্য। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ বাঙালি আর হনুমন্ত সিং বিহারি। ম্যাট্রিক পাশ করে দুজনে পাটনার কলেজে ভর্তি হয়েছিল। একই হোস্টেলের একই ঘরে জায়গা পেয়েছিল। পঙ্কজ পড়তে এসেছিল হাজিপুর থেকে, আর হনুমন্ত এসেছিল নন্দনপুর নামে এক গ্রাম থেকে। এক ঘরে থাকার ফলে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। পঙ্কজ হনুমন্তকে হনু বলে ডাকত, আর হনু পঙ্কজকে বলতো পাংখা। পঙ্কজের চেহারা সাধারণ বাঙালি ছেলের মতো, লম্বা একহারা শরীর, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে লেখাপড়ায় ভালো, আবার খেলাধুলোতেও ওস্তাদ। হনুমন্তর চেহারা রাজপুত্রের মতো, টকটকে রং, মুখশ্রীর তুলনা নেই। লেখাপড়ায় একটু নরম, কিন্তু হকি, ফুটবল, ক্রিকেট সব খেলাতেই পারদর্শী। কলেজের হোস্টেলে বছরখানেক কাটবার পর গ্রীষ্মের ছুটি এসে পড়ল। পঙ্কজ হনুমন্তকে জিজ্ঞেস করল, হনু, গরমের ছুটিতে গায়ে গিয়ে কি করবি? হনু একটু লজ্জিতভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কি আর করব, খাবো, ঘুমোবো আর কাবাডি খেলবো। পঙ্কজ তার মুখের ভাব লক্ষ্য করেছিল। তার পাশে গিয়ে বসল, বলল, আর কি? আর কিছু না। পাংখা, তুই আমার সঙ্গে গায়ে চল না, দুজনে পাহাড়ে জঙ্গলে বেড়াবো, পাখি শিকার করব। পাখি শিকার করব কি দিয়ে? লাঠি দিয়ে? আরে না না, আমার বাবার বন্দুক আছে, দোনলা বন্দুক। তাই নাকি? আচ্ছা, তাহলে যাব। কিন্তু তুই গায়ে গিয়ে আর কি করবি? হনু হেসে ফেলল। বাবা আমার বিয়ের সম্বন্ধ করেছেন, এই ছুটির মধ্যেই বিয়ে হবার কথা। বলিস কি, এরই মধ্যে বিয়ে? তোর বয়স কত? 18। আমার মোটেই ইচ্ছে নেই, কিন্তু কি করব, আমাদের বংশের এই রেওয়াজ। যে সময়ের কাহিনী, তখনও ভারতবর্ষে ইংরেজ রাজত্ব শেষ হয়নি। স্বাধীনতার হাওয়া আমাদের গায়ে লাগেনি। পঙ্কজ বলল, বউকে দেখেছিস? দূর, বিয়ের আগে কি বউকে দেখতে আছে? ভিন গাঁয়ের মেয়ে, শুনেছি লেখাপড়া জানে না, খাজা মুখ্যু। তুই চল না ভাই, তুই যদি বাবাকে বলিস আমার ইচ্ছে নেই, বাবা নিশ্চয় তোর কথা শুনবেন। আচ্ছা, যাব। পঙ্কজ নিজের বাড়িতে চিঠি লিখে দিল। তারপর ছুটি আরম্ভ হলে দুই বন্ধু নন্দনপুর গ্রামে চলল। পাটনা থেকে গয়া লাইনে মাইল 25 গেলে ছোট্ট একটি স্টেশন পড়ে। এইখানে ট্রেন থেকে নামতে হয়। তারপর 5 মাইল গরুর গাড়ির রাস্তা। হনুমন্তর বাবা গরুর গাড়ি পাঠিয়েছিলেন। গরুর গাড়ির পুরনো গাড়োয়ান ছেদিরাম প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। আরও কয়েকজন যাত্রী উপস্থিত ছিল। পঙ্কজ আর হনুমন্ত যে কামরা থেকে নামলো, সেই কামরাতে একটি পরিবার উঠল। স্বামী, স্ত্রী এবং তাদের একটি 10-11 বছরের ফুটফুটে মেয়ে। হনুমন্ত তাদের চেনে না, সে তাদের পানে এক নজর তাকালো। তারা কামরায় গিয়ে বসল, গাড়ি ছেড়ে দিল। ছেদিরাম চোখ মটকে বলল, হনুমন্ত ভাইয়া, কেমন দুলহান দেখলে? হনুমন্ত অবাক হয়ে বলল, দুলহান? বউ কোথায়? ছেদিরাম বলল, বাহ, দেখলে না, শ্যামনন্দন সিং তার স্ত্রী আর মেয়ে রামদুলারিকে নিয়ে গয়ায় পুজো দিতে গেল। ওই মেয়েই তো তোমার হবু বউ। হনুমন্ত নাক সিঁটকে বলল, ওই পুঁচকে মেয়েটা? রাম রাম। পঙ্কজ হেসে বলল, দেখতে কিন্তু ভারী সুন্দর, তোর সঙ্গে খুব মানাবে। দুধ,
ওইটুকু বেড়াল ছানার মতো মেয়ে আমি বিয়ে করব না। হনুমন্ত মুখ গোমরা করে গরুর গাড়িতে উঠে বসল। পঙ্কজ আর কিছু বলল না, গাড়িতে উঠল। মালপত্র তুলে নিয়ে ছেদিরাম গাড়ি ছেড়ে দিল। পাথুরে রাস্তা, চারিদিকে দৃশ্য পাথুরে, উঁচু নিচু ঢেউ খেলানো জমি, সামনে দূরে ছোট ছোট লম্বাটে ধরনের পাহাড় কুমিরের মতো পড়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে চাষের জমি, গাছপালা গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে। ঘণ্টা দেড়েক পরে তারা গ্রামে এসে পৌঁছল। বেশ বর্ধিষ্ণু গ্রাম, প্রায় 250 ঘর মানুষের বাস, বেশিরভাগই ভূঁইয়া রাজপুত। তারা 2-4 ঘর কামার, কুমোর, ময়রা, গয়লা, ছুতোর, নাপিত আছে। গ্রামটি ভারী শ্রীমন্ত। একটি প্রকাণ্ড দিঘিকে ঘিরে লোকালয়টি গড়ে উঠেছে। কত দিনের পুরনো দিঘি কেউ বলতে পারে না। 4টি পাড়ে পাথর বাঁধানো ঘাট, মাঝখানে কাক চক্ষু জল টলটল করছে। অতি বড় অনাবৃষ্টির বছরেও দিঘির জল শুকোয় না। হনুমন্তদের বাড়িটা দিঘির পশ্চিম দিকের ঘাটের ঠিক সামনে। সেকেলে গড়নের দোতলা বাড়ি, ছোট ছোট জানলা দরজা, মোটা মোটা কপাটের ওপর লোহার গুল বসানো, যেন একটা ছোটখাটো দুর্গ। গরুর গাড়ি গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হনুমন্তর বাবা রঘুবীর সিং বেরিয়ে এলেন। হনুমন্তর চেহারা যদি হয় রাজপুত্রের মতো, রঘুবীর সিংয়ের চেহারা রাজার মতো। বয়স 45 হবে, প্রসন্ন মুখ। তিনি এসে দাঁড়ালে হনুমন্ত পঙ্কজের পরিচয় দিল। তিনি হাসি মুখে বললেন, এসো বাবা, গরুর গাড়ির হটরানিতে নিশ্চয় খুব খিদে পেয়েছে। দুজনের কাঁধে দুহাত রেখে তিনি তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হনুমন্ত মায়ের সঙ্গে দেখা করতে দোতলায় চলে গেল। নিচের তলার একটা ঘরে পঙ্কজকে নিয়ে গিয়ে রঘুবীর সিং বললেন, এই ঘরে তোমরা 2 বন্ধু থাকবে। ঘরে পাশাপাশি 2টি খাট পাতা, একটি চৌকির ওপর খুঞ্চি পোষ ঢাকা খাবারের স্তূপ। কিছুক্ষণ পরে হনুমন্ত ফিরে এলো। দুজনে খেতে বসলো। নানা রকম খাবার, কচুরি, সিঙাড়া, বালুশাই, গোলাপ জামুন, মতিচুর। দুজনে পেট ভরে খেলো। খাওয়া শেষ হলে হনুমন্ত বলল, চল পাংখা, তোকে আমাদের গ্রাম দেখিয়ে আনি। তখন বেলা 11টা বেজে গেছে। মাথার উপর কড়া রোদ্দুর, কিন্তু রোদ্দুর ওদের গায়ে লাগে না। 2 বন্ধু গ্রামের রাস্তায় রাস্তায় কিছুক্ষণ বেড়ালো। মাঠ কোঠা একটা বাড়ির সামনে দিয়ে যাবার সময় শুনতে পেল মেয়েলি গলায় কান্নার আওয়াজ। হনুমন্ত দাঁড়িয়ে পড়ল। বাড়ির সামনে কেউ নেই। একটি বুড়ো লোক লাঠি ধরে রাস্তা দিয়ে আসছিল। হনুমন্ত তাকে জিজ্ঞেস করল, মাহাতো, ফেকুরামের বাড়িতে কান্নাকাটি কিসের? মাহাতো চিবিয়ে চিবিয়ে বলল, ফেকুরাম পরশু সকালে পাটনা গিয়েছিল। কাল রাত্রে ফিরে আসবার কথা ছিল, কিন্তু ফেরেনি। আজ সকালে তার বউ বমবম দাস বাবাজির কাছে গিয়েছিল। বাবা ইশারায় জানিয়েছেন যে ফেকুরাম মরে গেছে। হনুমন্ত কি বলবে ভেবে পেল না। বুড়ো মাহাতো নিজে থেকেই বলে চলল, ফেকু হঠাৎ বড়লোক হয়েছিল। 2 বছরে 10 বিঘে জমি কিনেছিল। বউকে সোনার গহনা দিয়েছিল। অত সুখ কি সহ্য হয়? বুড়ো লাঠি ঠুক ঠুক করে চলে গেল। 2 বন্ধু আবার চলতে শুরু করলো। যেতে যেতে পঙ্কজ জিজ্ঞেস করল, বমবম দাস বাবাজি কে? হনুমন্ত বলল, একজন সাধু, গ্রামের কিনারায় থাকেন। মৌনী সাধু, কারুর সঙ্গে কথা বলেন না, কেবল মাঝে মাঝে বম বম করেন। চল তোকে দেখাই। সাধুদের ওপর পঙ্কজের ভক্তি ছিল না,
সে একটু ঠাট্টার স্বরে বলল, সাধু বাবা বুঝি ভূত ভবিষ্যৎ বলতে পারেন? হনুমন্ত বলল, দূর, সেরকম সাধু নয়, কারুর সঙ্গে কথাই বলে না, জপ তপ নিয়ে থাকে। তবে কেউ গুরুতর প্রশ্ন নিয়ে ওর কাছে গেলে উনি ইশারায় জানিয়ে দেন। গ্রাম পেরিয়ে কিছু দূর পূব দিকে গেলে একটা আম বাগান পড়ে। সেই আম বাগানে প্রকাণ্ড আম গাছের তলায় একটা চালা ঘর। ঘরের সামনে এক গাদা ছাইয়ের ওপর ধুনি জ্বলছে। ধুনির সামনে বসে আছেন বমবম দাস বাবাজি। বয়স আন্দাজ 50, বেশি দাড়ি গোঁফ নেই। মাথার কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসেছে, কপালে ভস্য টিকা, মুখের ভাব শান্ত, চোখে স্বচ্ছ সহজ দৃষ্টি। হনুমন্ত গিয়ে প্রণাম করল। পঙ্কজও হাত জোর করে মাথা নোয়ালো। বাবা হাসি হাসি মুখে দুজনের পানে চাইলেন। হনুমন্ত বলল, আজ গরমের ছুটিতে বাড়ি এসেছি, এ আমার কলেজের বন্ধু। বাবা, ফেকুরাম নাপিত কি মরে গিয়েছে? বাবার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি স্থির হয়ে বসে রইলেন, উত্তর দিলেন না। পঙ্কজ হঠাৎ প্রশ্ন করল, সামনের পরীক্ষায় আমরা পাশ করতে পারবো কি? বাবার মুখ আবার প্রফুল্ল হলো। এবারও তিনি উত্তর দিলেন না, কেবল চোখ তুলে উঁচু দিকে চাইলেন। এই সময় একটু আশ্চর্য রকমের ব্যাপার ঘটল। বাগানের গাছে গাছে আম ফলেছিল, চারিদিকে পাকা ফলের গন্ধ ভরভর করছিল। হঠাৎ দমকা হাওয়া এসে গাছের ডালপালা নাড়িয়ে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দুটি রং ধরা সোনালি আম গাছ থেকে খসে মাটিতে পড়ল। তারপর গড়াতে গড়াতে ধুনির পাশে এসে স্থির হলো। বাবাজি আম দুটি তুলে দুই বন্ধুর হাতে দিলেন। কৌতুক ভরা চোখে চেয়ে হাত তুলে তাদের বিদায় দিলেন। বললেন, বম বম। দুজনেরই যেন ধন্দ লেগে গিয়েছিল। তারা যন্ত্রের মতো কয়েক পা গিয়ে পরস্পরের মুখ চেয়ে বোকাটে হাসি হাসল। তারপর হনুমন্ত উত্তেজিত চাপা গলায় বলল, বুঝতে পারলি, আমরা দুজনেই পরীক্ষায় পাশ করব, এই কথা বাবা ইশারায় জানিয়ে দিলেন। পঙ্কজ বিবেচনা করে বলল, তাই হবে। একটা বড় ভুল হয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করলে হতো তোর বিয়ে কবে হবে। হনুমন্ত বলল, না না, বাবাকে ওসব বাজে প্রশ্ন করলে বাবা রেগে যান। চল, তোকে একটা মজার জিনিস দেখাই। কি মজার জিনিস? আমাদের রাজবাড়ি, নন্দনগড়ের রাজবাড়ি। সে আবার কি? আমার পূর্বপুরুষেরা একসময় এই তল্লাটের রাজা ছিলেন। আজ রাত্রিরে বাবার মুখে গল্প শুনিস। আমবাগানের ওপারে খানিকটা পাথুরে মাঠ। তারপর হঠাৎ মাঠ শেষ হয়ে গেছে। মাঠের কিনারায় একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, তারপরেই অতল স্পর্শ খাদ। প্রায় 100 গজ চওড়া আর 150 গজ লম্বা জায়গা ধসে গিয়ে একটা বিরাট গহ্বর সৃষ্টি করেছে। গহ্বরের চারপাশ খাড়া উঁচু শক্ত পাথর দিয়ে তৈরি। নিচে নামার কোনো রাস্তা নেই। তেঁতুল গাছটা খাদের ওপর খানিকটা ঝুঁকে আছে। তার একটা ডাল ধরে পঙ্কজ নিচের দিকে উঁকি মারল। 50-60 গজ নিচে খাদের অসমতল জমির ওপর ঝোপঝাড় গজিয়েছে। এখানে ওখানে চাপ চাপ পাথরের ঢিপি পড়ে আছে। তার মধ্যে দূরের একটা ঢিপি বেশ উঁচু। এখান থেকে কেউ যদি নিচে পড়ে যায় তার নির্ঘাত মৃত্যু। পঙ্কজ বলল, কই, রাজবাড়ি কোথায়? হনুমন্ত বড় ঢিপির দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে রাজবাড়ি ছিল, এখন মাটি চাপা পড়েছে। ছেলেবেলায় গল্প শুনেছি, অনেক বছর আগে এখানে ভীষণ ভূমিকম্প হয়েছিল।
রাজবাড়ি শুদ্ধ সমস্ত দুর্গ মাটির নিচে তলিয়ে গিয়েছিল। আমার সব কথা ভালো মনে নেই, তুই যদি শুনতে চাস রাত্রিরে পিতাজিকে জিজ্ঞেস করিস, পিতাজি জানেন। আমাদের পূর্বপুরুষ নাকি পুঁথি লিখে গিয়েছিলেন, সেই তালপাতার পুঁথি আমাদের বংশে আছে। দুজনে বাড়ি ফিরে এলো, দিঘিতে স্নান করে খেতে বসলো। দোতলায় খাবার ঘর। রঘুবীর সিং দুজনকে দুপাশে নিয়ে খেতে বসলেন। হনুমন্তর মা পরিবেশন করলেন। মোটা সোটা ফর্সা মানুষটি, হাসি ভরা মুখে প্রকাণ্ড মুক্তোর নথ। খেতে খেতে হনুমন্ত জিজ্ঞেস করল, বাবুজি, ফেকুরাম নাপিত কি সত্যিই মরে গেছে? রঘুবীর বললেন, কিছু বোঝা যাচ্ছে না। কিছুদিন থেকে ফেকুরামের চালচলন বদলে গিয়েছিল। আগে ফেকু গায়ের লোকের চুল ছেটে দাড়ি কামিয়ে যা 2-4 পয়সা পেত তাতেই কষ্টে শ্রেষ্ঠে পেট চালাতো। তারপর হঠাৎ সে পাটনায় যেতে আরম্ভ করলো। যেদিন যায় তার 2 দিন পরে ফিরে আসে। দেখতে দেখতে তার অবস্থা ফিরে গেল। গাঁ শুদ্ধ লোকের চোখ টাটালো, কিন্তু কেউ বুঝতে পারল না ফেকু কোথা থেকে টাকা নিয়ে আসে। আমার বিশ্বাস ফেকু পাটনায় কোনো চোর ডাকাতের দলে মিশেছিল। শেষ পর্যন্ত অধর্মের ফল ফলল। ফেকু হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, কিংবা ডাকাতের দল তাকে খুন করেছে, কিছুই বলা যায় না। তবে মৌনি বাবা নাকি জানিয়েছেন ফেকু বেঁচে নেই। তাই হবে, বাবার কথা কখনো মিথ্যে হয় না। 2-4 দিনের মধ্যে পাকাপাকি জানা যাবে। আর কোনো কথা হলো না এ বিষয়ে। পঙ্কজ বলল, রাজবাড়ির গহ্বর দেখে এসেছি, রাত্রিরে আপনার কাছে গল্প শুনব। রঘুবীর খুশি হয়ে বললেন, বেশ বেশ, সন্ধ্যের পর চবুতরায় বসা যাবে। দুপুরবেলাটা 2 বন্ধু নিজের নিজের খাটে শুয়ে কাটালো। তারপর উঠে খানিকক্ষণ দাবা খেললো। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই দেখে পঙ্কজ বলল, চল হনু, বেরিয়ে আসি, দুপুরের খাওয়া এখনো হজম হয়নি। হনুমন্ত বলল, তা চল। কোন দিকে যাবি? রাজবাড়ির দিকে। রাজবাড়ির গর্ত তো দেখলি, আর কি দেখবি? আবার দেখব, জায়গাটা বড় ভালো লেগেছে। দুজনে বেরুলো। রাজবাড়ির খাদের কাছে গিয়ে তেঁতুল তলায় বসল। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় অন্ধকার। নিচে গহ্বরের তল পর্যন্ত দেখা যায় না। কালো জলের মতো অন্ধকার ভরে ভরে উঠছে। মনে হয় সূর্যাস্ত হলে গহ্বর কানায় কানায় কালো জলে ভরে উঠবে। পঙ্কজ সেই দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ল। কি ভাবছিস? ভাবছি, কতকাল আগে এখানে একদল মানুষ বাস করত। সন্ধে হলে চারদিকে আলো জ্বলে উঠত। রাজবাড়ির মেয়ে পুরুষ নানা কাজে ঘুরে বেড়াতো। কেমন ছিল তাদের জীবন? তারা কি ভাবত, কি কাজ করত? যেদিন ভূমিকম্প হয় সেদিন তারা কে কি করছিল? পঙ্কজ আপন মনে বলে চলল, এলোমেলো কল্পনার খেলা। সে ইতিহাসের ছাত্র, অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। আহা, মুখ অতীত যদি কথা কইতে পারত। কথা কও, কথা কও অনাদি অতীত। কিছুক্ষণ তার কল্পকথা শোনবার পর হনুমন্ত হাসতে হাসতে উঠে দাঁড়ালো। তার হাত ধরে টেনে বলল, নে ওঠ, এবার বাড়ি যাই। 500 বছর আগে যারা মরে গেছে তাদের কথা ভেবে কি হবে? পঙ্কজ বলল, তুই একটা আস্ত হনু। বাড়ি ফিরে গিয়ে দেখলো তারা ভাঙের শরবত তৈরি হয়েছে। দই, মিছরি, গোলমরিচ, শশার বীজ দিয়ে অপূর্ব ঠান্ডায় শরবত। গ্রীষ্মকালে এতে শরীর ঠান্ডা থাকে, রাত্রিরে ভালো ঘুম হয়। হনুমন্ত এক বড় ঘটি ঠান্ডায় নিজেদের ঘরে নিয়ে এসে বলল, আয়।
দুজনে বসে বসে ঘটি শেষ করলো। চাকরেরা ঘরে ঘরে কেরোসিন লণ্ঠন রেখে গেছে, ধূপ ধুনো দিচ্ছে। দোতলার ঠাকুর ঘরে ঠাকুরের শীতল ভোগ হচ্ছে। শাঁখ, ঘড়ি, ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। পঙ্কজের মনে হলো সে কতকাল আগেকার ভারতবর্ষে ফিরে গিয়েছে। চাকর এসে জানালো মালিক চবুতরায় তলব করেছেন। দুজনে উঠে বাইরে গেল। বাড়ির সামনে শান বাঁধানো গোল চত্বর, তার উপর জাজিম পাতা হয়েছে। দুটি মোটা তাকিয়ার মাঝখানে রঘুবীর সিং বসেছেন। হাতে গড়গড়ার নল, গলায় তামাকের অম্বরী গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। রঘুবীর সিংয়ের গায়ে মিহি মখমলের আংরাখা, কানে কুণ্ডল, গলায় হার। তাকে সেকালের রাজার মতো দেখাচ্ছে। আকাশে চাঁদ আছে, বেশ গোল গাল চাঁদ। তারই আলোয় পঙ্কজ আর হনুমন্ত রঘুবীর সিংয়ের সামনে গিয়ে বসল। রঘুবীরও ঠান্ডায় খেয়েছিলেন। তার মন প্রফুল্ল, মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, আমি হনুমন্তর বিয়ে ঠিক করেছি। পাশের গাঁয়ের শ্যামনন্দন ভারী গৃহস্থ, তারই মেয়ে। শ্রাবণ মাসে বিয়ে দেব। পঙ্কজ, তোমাকে কিন্তু আসতে হবে। পঙ্কজ চকিতে হনুমন্তর দিকে চেয়ে দেখল সে ঘাড় হেঁট করে আছে। পঙ্কজও ঘাড় হেঁট করে দ্বিধা ভরে বলল, আজ্ঞে। রঘুবীর তার দ্বিধা লক্ষ্য করলেন না। বললেন, তুমি নন্দনগড়ের গল্প শুনতে চাইছিলে না? তাহলে বলি শোনো। কয়েকবার গড়গড়ার নলে টান দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন। আজ থেকে আন্দাজ 500 বছর আগে এখানে নন্দনগড় নামে একটি রাজ্য ছিল। ছোট রাজ্য। আজকাল একটা জেলার আয়তন যতখানি, ততখানি জায়গা নিয়ে রাজ্য। আশেপাশে এমনি ছোট ছোট রাজ্য আরও আছে। তখন মোগলেরা ভারতবর্ষে ঢুকেছে। মোগল পাঠানে মারামারি কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। চারিদিকে বিশৃঙ্খলা। তার মধ্যে ছোট ছোট হিন্দু রাজ্যগুলি কোনো মতে টিকে আছে। যারা নন্দনগড় রাজ্য স্থাপন করেছিলেন তারা ছিলেন রাজপুত ক্ষত্রিয়। কোনো শরণাতীত যুগে রাজস্থান থেকে বেরিয়ে পূব দিকে এসে এই পার্বত্য এলাকায় তারা রাজ্য স্থাপন করেছিলেন। রাজ্যের মাঝখান পাথর দিয়ে দুর্গ রচনা করেছিলেন। এই দুর্গই ছিল একাধারে তাদের রাজপুরী এবং রাজধানী। রাজস্থান ছেড়ে আসার পরও রাজপুতেরা নিজেদের সাবেক রীতিনীতি আচার ব্যবহার ছাড়েননি। শরৎকালে হরিণ বরাহ মারবার জন্যে শিকারে বেরুতেন। 12 মাসে 13 পার্বণ লেগে থাকত। মাঝে মাঝে পড়শি রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে যেত। ছেলে মেয়ের বিয়ে হতো জাতের মধ্যে, এক রাজার ছেলের সঙ্গে অন্য রাজার মেয়ের। এমনিভাবে কত শতাব্দী কেটে গেল তার ঠিক নেই। তারপর হঠাৎ একটা দিন এলো, যেদিনটা নন্দনগড় রাজ্যের শেষ দিন। হঠাৎ ভাগ্য বিপর্যয় হলো। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। সেই সময় যিনি নন্দনগড়ের রাজা ছিলেন তার নাম ছিল বলবন্ত সিং। আমার পূর্বপুরুষ যশবন্ত সিং ছিলেন রাজার ছোট ভাই। রাজ পরিবারের 80 জন স্ত্রী পুরুষ একসঙ্গে দুর্গে বাস করতেন। রাজা বলবন্ত সিংয়ের বড় ছেলে যুবরাজ কুমার সিংয়ের বিয়ে ঠিক হয়েছে পাশের একটি রাজ্যের রাজকন্যার সঙ্গে। 1 মাস ধরে রাজ্যে হইচই, আমোদ আহ্লাদ আর উৎসব চলল। তারপর যুবরাজ লোক লস্কর নিয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন। 7 দিন পরে যুবরাজ বিয়ে করে ফিরলেন, সঙ্গে চতুর্দোলায় বউ, অপরূপ সুন্দরী বউ, যেন লক্ষ্মী প্রতিমা। আবার রাজ্যে উৎসব শুরু হলো। 2 হপ্তা ধরে হইচই চলার পর উৎসব যখন ঝিমিয়ে এসেছে, দূরের জ্ঞাতি গোষ্ঠীরা একে একে বিদায় নিচ্ছে,
সেই সময় আমার পূর্বপুরুষ যশবন্ত সিংয়ের খেয়াল হলো তিনি শিকারে যাবেন। 2 মাস ধরে ভোজ চলেছে, ছাগল ভেড়া সব শেষ হয়ে গেছে, জঙ্গল থেকে হরিণ মেরে আনতে হবে। 20 জন সঙ্গী নিয়ে যশবন্ত সিং বেরুলেন, হাতে বল্লম, কাঁধে ধনুক। পূব দিকের পাহাড় পার হলেই প্রকাণ্ড জঙ্গল, সেখানে হরিণ তো আছেই, বাঘ ভাল্লুকও মাঝে মাঝে দেখা যায়। ওদের ইচ্ছে ছিল 2 দিন ধরে জঙ্গলে শিকার খেলবেন, তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা শিকার নিয়ে ফিরে আসবেন। তখন হেমন্তকাল, গাছে সবুজ পাতা, মাটিতে সবুজ ঘাস। প্রথম দিন তারা খুব শিকার খেললেন, কয়েকটা হরিণ ও ময়ূর মারলেন। রাত্রি হলে হরিণ আর ময়ূরের মাংস শিক কাবাব করে খেলেন। তারপর কচি ঘাসের বিছানায় শুয়ে পরম আরামে তারা ঘুমিয়ে পড়লেন। দুপুর রাত্রে হঠাৎ তাদের ঘুম ভেঙে গেল। তারা ধর্মরিয়ে উঠে বসলেন। মাটি দুলছে, চারদিকের গাছ মরমর শব্দে ডালপালা নাড়ছে। ঘোড়াগুলো ভয় পেয়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। মাটির তলা থেকে বিকট গড়গড় ঘরঘর আওয়াজ বেরোচ্ছে। প্রথমটা কেউ বুঝতেই পারল না কি হচ্ছে, তারপর বুঝল ভূমিকম্প। সে কি ভূমিকম্প! সারা পৃথিবী যেন তোলপাড় হচ্ছে। যে দাঁড়িয়ে উঠেছে সে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, যে শুয়ে আছে সে গড়াগড়ি খাচ্ছে। এমন ভয়ঙ্কর ভূমিকম্প এই তল্লাটে কখনো হয়নি। অনেকক্ষণ এইভাবে চলবার পর আস্তে আস্তে ভূমিকম্পের বেগ কমে এলো। তারপর মাটি স্থির হলো। যশবন্ত সিং তার সঙ্গীদের নিয়ে বসে আছেন। চারিদিকে সূচিভেদ্য অন্ধকার। রাত্রি কত তাও জানার উপায় নেই। বনের মধ্যে তো প্রহরের ঘণ্টা বাজে না। সকলের মন বাড়ি ফেরার জন্য অধীর হয়েছে। না জানি সেখানে কি হচ্ছে। সকলেরই স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু এই অন্ধকারে পথ চিনে ফিরে যাওয়া অসম্ভব। অবশেষে রাত কাটল। পূবের আকাশে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যশবন্ত সিং তার সঙ্গীকে নিয়ে ঘোড়া ছোটালেন। জঙ্গল থেকে নন্দনগড়ের দূরত্ব যদিও 5-6 ক্রোশের বেশি নয়, তবু মাঝখানে পাহাড়। সংকট পথে ঘুরে ঘিরে সাবধানে ঘোড়া চালাতে হয়। তারা যখন পৌঁছলেন তখন বেলা দুপুর। নানা রকম আশা আশঙ্কা নিয়ে তারা ফিরেছেন, কিন্তু ফিরে এসে যা দেখলেন তাতে তাদের বুকের স্পন্দন প্রায় থেমে গেল। নন্দনগড় দুর্গ আর নেই। তার জায়গায় বিরাট একটা হ্রদ তার ঘোলা জল নিয়ে টলমল করছে। ভূমিকম্পের ফলে দুর্গ অতলে তলিয়ে গিয়েছে, আর মাটির তলা থেকে অন্তঃসলিল উঠে এসে গহ্বরটাকে কানায় কানায় ভরে দিয়েছে। দুর্গ এবং দুর্গের আশেপাশে যারা ছিল তারা একজনও বেঁচে নেই। যারা চাপা পড়েনি তারা ডুবে মরেছে। সপুরি এক গড়। তখন যশবন্ত সিংয়ের বয়স 35 বছর। তার স্ত্রী ছেলে মেয়ে রাজবাড়িতে ছিল, সবাই মরেছে। যশবন্তের সঙ্গীদের অবস্থাও তাই, সবাই সর্বস্ব হারিয়েছেন। সঙ্গে যে অস্ত্রগুলো ছিল তাছাড়া দুনিয়ায় আর কিচ্ছু নেই। কিন্তু তারা রাজপুত, এই দারুণ অবস্থাতেও তারা ভেঙে পড়লেন না। প্রথম শোকের ধাক্কা সামলে নিয়ে আবার গড়তে শুরু করলেন। এই যে বাড়িটা দেখছ, এটাও তখনকার সময়ের বাড়ি। দুর্গ থেকে বেশ খানিকটা দূরে, তাই বেঁচে গিয়েছিল। বাড়িটা তখন নিম্ন শ্রেণীর অতিথিদের জন্য ব্যবহার হতো। নাচিয়ে গাইয়েরা আসতো, দূরের বণিকেরা সওদা নিয়ে এসে থাকতো। মাঝে মাঝে এখানে বাইজি নাচের মহফিল বসত। ভূমিকম্পে বাড়িটা বিলক্ষণ জখম হয়েছিল, কিন্তু একেবারে ভেঙে পড়েনি। যশবন্ত সিং এই বাড়ি মেরামত করিয়ে বাস করতে লাগলেন। দূর দূর থেকে লোক এনে গ্রাম বসালেন। নতুন লোকেরা মাটি কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করল। ঘরবাড়ির সঙ্গে পুকুরও হলো। গ্রামের নাম হলো নন্দনপুর। এই সেই নন্দনপুর গ্রাম।
যশবন্ত সিং আর তার সঙ্গীরা আবার বিবাহ করলেন, নতুন করে সংসার পাতলেন। ধীরে ধীরে তাদের বংশধরের সংখ্যা বাড়তে লাগলো। যথাকালে যশবন্ত সিং স্বর্গে গেলেন। তারপর 500 বছর কেটে গেছে। আমরা যশবন্ত সিংয়ের বংশধরেরা এই গ্রামে, এই বাড়িতে এখনো বাস করছি। কিন্তু নন্দনগড় রাজ্যের গৌরব গরিমা আর ফিরে আসেনি। যশবন্ত সিং ছিলেন নন্দনগড়ের রাজার ভাই। ভূমিকম্পের পর তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছিলেন, কিন্তু নামেই রাজা। নন্দনগড় রাজ্যের সর্বনাশের খবর পেয়ে প্রতিবেশী রাজারা তাদের লাগোয়া জমি গ্রাস করেছিল। যশবন্ত সিংয়ের টাকা নেই, সৈন্য নেই, কিসের জোরে রাজ্য রক্ষা করবেন? শেষ পর্যন্ত নন্দনপুর গ্রামের চারপাশের হাজার খানেক বিঘে জমি ছাড়া আর কিছুই ছিল না। তাই ছিল আমাদের সম্বল। আর সম্বল আমাদের বংশমর্যাদা, বংশের সাবেক চালচলন আমি বজায় রেখেছি এবং যতদিন ক্ষমতা থাকবে ততদিন রাখব। রঘুবীর সিং চুপ করলেন। পঙ্কজ আস্তে আস্তে বলল, দুর্গ ধসে গিয়ে যে গহ্বর হয়েছে আপনি বললেন তা জলে ভরে গিয়েছিল, কিন্তু এখন তো জল নেই। রঘুবীর বললেন, না, এখন জল নেই, কিন্তু আমার মনে আছে 35 বছর আগেও খাদের মধ্যে কাদা ছিল। বর্ষার সময় জল জমত, বকেরা গিয়ে ব্যাঙাচি ধরে খেত। তারপর ক্রমে কাদাও শুকিয়ে গেল। ভেবে দেখো, 500 বছর লাগলো জল শুকোতে। বোধহয় অন্তঃসলীলা নদীটা আস্তে আস্তে মজে গিয়েছিল। পঙ্কজ বলল, তাই হবে। এখন যদি খাদে নেমে মাটি খোঁড়া হয় তাহলে হয়তো নন্দনগড় দুর্গ খুঁড়ে বার করা যায়। রঘুবীর বললেন, তা হয়তো যায়, কিন্তু ওই অতল স্পর্শ গর্তে নামবে কে? কারুর সাহস নেই। তাছাড়া দুর্গ খুঁড়ে বার করা তো 2-4 জন লোকের কাজ নয়। দুর্গের মধ্যে অনেক সোনা দানা, হিরে জহরত চাপা পড়ে আছে, কিন্তু তা বার করতে হলে 500 জন লোক দরকার। অত লোক পাবো কোথায়? তাদের মজুরির টাকাই বা আসবে কোত্থেকে? কিছুক্ষণ চুপ করে থেকে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার আমলে হলো না। শুনেছি সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ আছে, তারা হয়তো কোনো দিন। পরদিন ভোরবেলা হনুমন্ত ঘুম ভেঙে দেখল পাশের খাটে পঙ্কজ নেই। তার বুঝতে বাকি রইল না পঙ্কজ কোথায় গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে মুখে চোখে জল দিয়ে খাদের পানি ছুটল। তেঁতুল গাছের তলায় পঙ্কজ বসে আছে, তার দৃষ্টি নিচে খাদের দিকে। হনুমন্ত তার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পঙ্কজ জানতে পারল না। হনুমন্ত তখন বলল, তোর মাথা কি খারাপ হয়েছে? পঙ্কজ তার দিকে ফিরল, যেন তার প্রশ্ন শুনতে পায়নি। এমনিভাবে বলল, হনু, একটা মতলব মাথায় এসেছে। হনু সন্নিগ্ধভাবে তাকাতে তাকাতে তার পাশে বসল। কি মতলব? আমি খাদে নামব, খুঁজে দেখব দুর্গের মধ্যে সেঁধোবার কোনো রাস্তা আছে কিনা। হনু ছানা বড়ার মতো চোখ করে বলল, তুই একটা বদ্ধ পাগল। খাদে নামবি কি করে? লাফ মেরে? কোথাও নামবার রাস্তা নেই। পঙ্কজ বলল, রাস্তা আছে। এই তেঁতুল গাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দেব, দড়ি ধরে নামবো। আমি খুব সহজে দড়ি দিয়ে ওঠানামা করতে পারি। ওসব চলবে না, ওঠ, বাড়ি যাই। দুই বন্ধুতে তর্ক বেঁধে গেল। হনুও যেতে দেবে না, পঙ্কজ নাছর বান্দা। শেষ পর্যন্ত হনু বলল, তুই যদি নামিস আমিও নামব, তোকে একলা নামতে দেব না। পঙ্কজ বলল, তা কি করে হবে? তুই ওপর থেকে দড়ি পাহারা দিবি। মনে কর আমরা দুজনে নিচে নেমেছি, কেউ একজন এসে দড়ি খুলে নিয়ে চলে গেল, তখন কি হবে? হনু বলল, বাবুজি যদি জানতে পারেন দুজনকেই ঘরে বন্ধ করে রাখবেন। চল, ওঠ এখন। বাড়ি ফিরতে ফিরতে হনু বলল,
অত লম্বা দড়ি বা কোথায় পাওয়া যাবে? 10 হাত 20 হাত দড়ি হলে তো চলবে না, 50-60 হাত দড়ি চাই। পঙ্কজ বলল, তোদের গোয়াল ঘরে তো অনেক গরু, গরু বাঁধা দড়ি জোড়া দিলে লম্বা করা যাবে না? হনু উত্তর দিল না। তার মনেও সাড়া জেগেছে। অ্যাডভেঞ্চারের উত্তেজনা স্নায়ুতে বইতে আরম্ভ করেছে। তবু সে দ্বিধা ভরে বলল, খাদের দিকে অবশ্য গাঁয়ের কেউ যায় না, কিন্তু যদি কোনো রকমে জানাজানি হয়ে যায়। জানাজানি হতে দেব না, চুপি চুপি কাজ করব। সমস্যার নিষ্পত্তি হলো না, কিন্তু বোঝা গেল হনুও রাজি। এত বড় অ্যাডভেঞ্চারের লোভ কতক্ষণ আর সামলে থাকা যায়? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পঙ্কজ তার বিছানায় লম্বা হয়েছে। হনুমন্ত এসে তার পাশে বসলো। বলল, বাবা কাল ভোরে পাটনা যাচ্ছেন। তাই নাকি? তাহলে তো লাইন ক্লিয়ার। পঙ্কজ উঠে বসলো, কিন্তু হনুমন্তর মুখ দেখে থমকে গেল। কেন রে হনু, পাটনা যাচ্ছেন কেন? হনু বিষণ্ণ গলায় বলল, বিয়ের নেমন্তন্ন পত্র ছাপাবেন, গয়নাগাটি কাপড় চোপড় কিনবেন। পঙ্কজ চুপ করে রইল। হনু তখন মিনতি করে বলল, তুই একবার চেষ্টা করে দেখ না পাংখা, তোর কথা বাবা শুনতেও পারেন। তুই নিজেই বল না কেন? ও বাবা, অত সাহস আমার নেই। মাকে বলেছিলাম, তিনি হেসেই উড়িয়ে দিলেন। আচ্ছা, আমি বলবো। সেদিন সন্ধ্যার পর রঘুবীর সিং চাতালে বসে গড়গড়া টানছেন। পঙ্কজ তার কাছে গিয়ে বসল। আজ রঘুবীর সিংয়ের গায়ে সাধারণ সাজ পোশাক, কানে কুণ্ডল, গলায় হার নেই। তিনি হেসে বললেন, কি গল্প শুনবে নাকি? আরো অনেক গল্প আছে, মজার মজার গল্প। পঙ্কজ কাচুমাচু হয়ে বলল, আগে গল্প আর একদিন শুনব, যদি অনুমতি দেন। হনুমন্তর বিয়ে সম্বন্ধে একটা কথা বলি। রঘুবীর সিং বললেন, আমি কাল পাটনা যাচ্ছি বিয়ের বাজার করতে। কি বলবে বলো? বিয়ে কবে স্থির করেছেন? শ্রাবণ মাসের 13 তিথিতে, আজ থেকে 1.5 মাস পরে। পঙ্কজ একটু চুপ করে থেকে বলল, হনুমন্তর এখন বিয়ে করবার ইচ্ছা নেই, ওর এখন পড়াশুনো করার ইচ্ছা। রঘুবীর বললেন, পড়াশুনো করুক না, আমি কি ওকে কলেজ থেকে ছাড়িয়ে নিচ্ছি? না, তবে ওর ইচ্ছে। দেখো বাবা, আমাদের বংশে আবহমান কাল নিয়ম চলে আসছে, ছেলের 18 বছর বয়স হলে তার বিয়ে হবে। হনুমন্তর এত ভয়টা কিসে? এত ছোট মেয়ের সঙ্গে? ছেলে মানুষই আর কাকে বলে? বউ তো আর বিয়ের সঙ্গে সঙ্গে শ্বশুর ঘর করতে আসবে না। 3-4 বছর সে বাপের বাড়িতে থাকবে, তারপর গৌনা হবে, তখন বউ শ্বশুর বাড়ি আসবে। এর মধ্যে হনুমন্ত যত ইচ্ছে পড়ুক, বিয়ে MA পাশ করুক, আমি কি মানা করেছি? এরপর আর তর্ক চলে না। পঙ্কজ ফিরে এসে হনুমন্তকে বলল, হনুমন্ত, কিছু করার নেই রে, বিয়ে তোর হবে। হনুমন্ত মুখ গোজ করে রইল, তারপর বলল, আমি পালাবো, বিবাগী হয়ে যাব। পরদিন সকালে রঘুবীর সিং দুজন গোমস্তা নিয়ে পাটনা চলে গেলেন। হনুমন্তর মন খারাপ। পঙ্কজ তাকে নিয়ে পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, আমার কিছু ভালো লাগছে না, যা করবার তুই কর, আমিও সঙ্গে আছি। পরামর্শ করে স্থির হলো, প্রথমে দড়ি জোগাড় করতে হবে। সেটা এমন কিছু শক্ত কাজ নয়। গোয়াল ঘরের লাগাও গুদাম ঘরে প্রচুর সনের দড়ি আছে। আসল সমস্যা দাঁড়ালো, দুজনেই যদি খাদে নামে, তাহলে দড়ি আগলাবে কে? পঙ্কজ বলল, ছেদিরামকে দলে টানলে কেমন হয়? হনুমন্ত বলল, ও বাবা, ছেদিরাম গরুর গাড়ি চালায় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রভুভক্ত। শটান গিয়ে মাকে বলে দেবে, সব ভণ্ডুল হয়ে যাবে। সমস্যা রয়েই গেল। যা হোক, একটা কিছু করা যাবে। এই ভেবে তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দড়ি নিয়ে বেরোল।
দুপুরের কড়া গরমে সবাই ঘরে ঢুকে ঘুমোচ্ছে, কেউ তাদের গতিবিধি লক্ষ্য করল না। আমবাগান দিয়ে যাবার সময় তারা মৌনি বাবার আস্তানার সামনে দিয়ে গেল, কিন্তু বাবাকে দেখতে পেল না। তখন তারা খাদের দিকে চলল। মাঠ পার হয়ে তেঁতুলতলায় পৌঁছে তারা দেখল মৌনি বাবা তেঁতুল গাছের ছায়ায় পদ্মাসনে বসে আছেন। তাদের দেখে মিটিমিটি হেসে বললেন, বম 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 বম। দুজনে অবাক হয়ে চেয়ে রইল। তবে কি বাবা তাদের প্ল্যান বুঝতে পেরেছেন? তারা তার কাছে গিয়ে বসল, তাকে প্রণাম করে তাদের প্ল্যানের কথা বলল। শুনে বাবা কিছু বললেন না, দড়িগুলো টেনে নিয়ে পরীক্ষা করে দেখলেন। নতুন সনের 8-10টা দড়ি, প্রত্যেকটা 8-10 হাত লম্বা, কুয়োর দড়ির মতো মোটা আর মজবুত। বাবা প্রত্যেকটি দড়ির মাঝে 2টো করে গেরো বাঁধলেন, যাতে হাত পিছলে না যায়। তারপর দড়িগুলোকে জুড়ে জুড়ে লম্বা করলেন। 80-90 হাত লম্বা দড়ি ছিল। দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে বাবা দড়ি খাদে ফেলে দিলেন। দড়ি ঝুলতে লাগলো। বাবা তখন ভুরু তুলে 2 বন্ধুর পানে চাইলেন। হনুমন্ত বলল, আমি আগে নামব। পঙ্কজ বলল, না, আমি আগে। হনুমন্ত কাতরভাবে মৌনি বাবার পানে তাকালো। বাবা, আপনি বলুন কে আগে নামবে? ওর যদি কোনো দুর্ঘটনা হয় আমি মুখ দেখাবো কি করে? পঙ্কজ বলল, আর তোর দুর্ঘটনা হতে পারে না? বুদ্ধিটা আমি বের করেছিলাম, দুর্ঘটনা যদি হয় আমারই হওয়া উচিত। বাবা, আপনি বলুন কে আগে নামবে? বাবা পঙ্কজের দিকে আঙুল দেখালেন। পঙ্কজ মহানন্দে জুতো খুলে মালকোচা বেঁধে তৈরি হলো। তার গায়ে শুধু কামিজ রইল। গিঁট বাঁধা দড়ি ধরে ওঠানামা করা খুব শক্ত নয়, হাত এবং পা দিয়ে দড়ি ধরা যায়। পঙ্কজ দড়ি ধরে সাবধানে খাদের মধ্যে নেমে গেল। হনুমন্ত তেঁতুল গাছের ডাল ধরে নিচের দিকে চেয়ে রইল। বাবা প্রসন্ন মুখে গাছতলায় বসে রইলেন। দড়িটা টান হয়েছিল, 4-5 মিনিট পরে আলগা হয়ে গেল। বোঝা গেল পঙ্কজ মাটিতে পা দিয়েছে। মাটিতে নেমে পঙ্কজ দড়ি ছেড়ে দিল। এদিক ওদিক তাকিয়ে দেখল পাথুরে এবড়ো খেবড়ো মাটির ওপর ঝোপঝাড় শুকিয়ে ডাঁটা সার হয়ে গেছে। ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে পায়ে হাঁটা রাস্তার মতো একটা দাগ দূরে উঁচু ঢিপির দিকে চলে গেছে। ওই ঢিপিটাই বোধহয় রাজবাড়ি ছিল। একটা বিশ্রী গন্ধ পঙ্কজের নাকে আসছিল। তার উত্তেজিত মন এতক্ষণ তা লক্ষ্য করেনি। এখন পিছন দিকে তাকিয়ে সে চমকে উঠল। শুকনো ঝোপঝাড়ের তলা থেকে একটা মানুষের পা বেরিয়ে আছে। পঙ্কজ সেখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা পাথরের ওপর বসল। দড়িটা নড়তে আরম্ভ করেছে, তার মানে হনুমন্ত নামছে। পঙ্কজ উঁচু দিকে চাইল, তারপর উঠে গিয়ে দড়িটা টেনে ধরল। কিছুক্ষণ পরে হনুমন্ত নেমে তার পাশে দাঁড়ালো। একটু নেচে নিয়ে বলল, কি মজা, 500 বছর পরে এখানে মানুষের পা পড়ল। তারপর নাক সিঁটকে বলল, কিসের পচা গন্ধ বেরোচ্ছে রে পাংখা? পঙ্কজ আঙুল দেখিয়ে বলল, ওই যে, আমরা প্রথম নয়, আমাদের আগেও এখানে মানুষের পা পড়েছে। হনুমন্ত কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। তারপর ঝোপের কাছে গেল। পঙ্কজও নাকে কাপড় দিয়ে কাছে গেল। দুজনে ঝোপের শুকনো ডালপালা সরিয়ে দেখল একটা মানুষ মরে পড়ে আছে। তার গা এবং মুখের ওপর এক রাশ দড়ি কুণ্ডলি পাকিয়ে পড়েছে। মানুষটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের যতটা দেখা যাচ্ছে তাতে মনে হয় তার হাড়গোড় ভেঙে চুর চুর হয়ে গেছে। তাল পাকানো দড়িগুলো সরিয়ে নেবার পর মৃত লোকটার মুখ দেখা গেল।
হনুমন্ত তীক্ষ্ণ নিঃশ্বাস টেনে বলে উঠল, ফেকুরাম নাপিত। কিছুক্ষণ মৃত্যু শিথিল মুখের পানে চেয়ে থেকে হনুমন্ত শঙ্কা ভরা চোখ পঙ্কজের পানে তুলল। পঙ্কজও এক দৃষ্টে বিভৎস মরার পানে চেয়েছিল। বলল, ওর কোমরের কাছে কি চকচক করছে রে? মৃতের পরনে ধুতি ছাড়া আর কোনো কাপড় ছিল না, কোমরে গিঁট বাঁধা। হনুমন্ত চোখ বুজে সেই দিকে হাত বাড়িয়ে মুঠিতে কিছু তুলে নিল। তারপর খুলে দেখল এক মুঠি মোহর। দুজনে অবাক হয়ে চেয়ে রইল। তারপর দূরে সরে গিয়ে পাথরের ওপর পাশাপাশি বসল। বেশ খানিকক্ষণ বসে রইল। ব্যাপারটা যে কি হয়েছিল তা অনুমান করা যায়। ফেকুরাম নাপিত ছিল ধূর্ত ধরিবাজ লোক। সে বুঝেছিল মাটি চাপা রাজবাড়িতে অনেক সোনাদানা আছে। একদিন সে চুপি চুপি তেঁতুল গাছে দড়ি বেঁধে নিচে নামল। রাজবাড়ি খুঁড়ে সোনাদানার সন্ধান পেল। তখন সে এক ফন্দি করল। সোনাদানা যা পায় তাই নিয়ে পাটনায় যায়, সেখানে মাল বিক্রি করে টাকা নিয়ে আসে। গায়ের লোক ভাবে ফেকু পাটনা থেকে রোজগার করে আনে। এইভাবে অনেক দিন চলল। ফেকুর চালাকি কেউ ধরতে পারল না। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। 2-3 দিন আগে ফেকু আবার খাদে নেমেছিল, কিন্তু দড়িটা সাবধানে গাছের ডালে বাঁধেনি। নামবার সময় দড়ি আলগা হলেও খুলে যায়নি। কিন্তু ফেকু যখন কোমরে মোহর গুঁজে দড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, তখন দড়ি খুলে গেল। ফেকু অনেক দূর উঠেছিল, কিন্তু তেঁতুল গাছ বরাবর পৌঁছবার আগেই দড়ি খুলে গেল। ফেকু 50-60 হাত নিচে পড়ল। তার দেহ একেবারে থেতো হয়ে গেল। লোকে জানে ফেকু পাটনায় গিয়েছে। কেবল মৌনী বাবা বোধহয় আসল কথা জানতেন। হনুমন্ত চিন্তায় ডুবে গিয়েছিল। পঙ্কজের কথায় তার চমক ভাঙল। দুপুর গড়িয়ে গেছে, যা ভাবাবার পরে ভাবা যাবে। এখন চল দেখি রাজবাড়িতে কোথায় কি আছে। হনুমন্ত উঠে দাঁড়ালো। মোহরগুলো মেলে ধরে বলল, এগুলো কি হবে? পঙ্কজ বলল, কি আর হবে, তোদের জিনিস, পূর্বপুরুষের সোনা। ফেকু চুরি করছিল, এখন তোরা নিবি। হনুমন্ত একটু দ্বিধা ভরে মোহরগুলো রুমালে বেঁধে পকেটে রাখল। বলল, চল। সামনে ঝোপঝাড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের রেখা। ওরা সেই রেখা ধরে চলল। রেখাটা এঁকে বেঁকে ঢিপি ঢাপা এড়িয়ে বড় ঢিপির দিকে গিয়েছে। ফেকুর যাতায়াতের ফলে বোধহয় এই পথটা তৈরি হয়েছে। বড় ঢিপিটা দূর থেকে দেখেও বেশ বোঝা যায়। একটা প্রাসাদ বহুকাল জলের তলায় থাকার পর কাদা আর পাঁকের নিচে চাপা পড়েছে। জল শুকিয়ে যাবার পর প্রাসাদের আদল ও গড়ন জমাট বাঁধা কাদার ভেতর দিয়েও বেশ আন্দাজ করা যায়। একতলাটা মাটির নিচে বসে গেছে, দোতলা এবং চিলেকোঠা উঁচু হয়ে আছে, তবে সারা গায়ে কাঁটা গাছের জঙ্গল। ঢিপির কাছে পৌঁছে তারা দেখল ফেকুরামের পায়ে হাঁটা পথ শেষ হয়নি। ঢিপির গা ঘেঁষে পাশের দিকে গেছে। তারা মোড় ঘুরল। মোড় ঘুরে কয়েক পা গিয়েই তারা থমকে দাঁড়িয়ে পড়ল। ঢিপির গায়ে একটা সুরঙ্গের মুখ, তার পাশে একটা গাঁইতি আর একটা খন্তা দাঁড় করানো রয়েছে। তারা সুরঙ্গের কাছে গেল। শুধু গাঁইতি আর খন্তা নয়, সুরঙ্গের মুখের মধ্যে রাখা রয়েছে একটি হ্যারিকেন লণ্ঠন। সুরঙ্গের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। সুরঙ্গ কোথায় কত দূরে গিয়েছে তা বোঝা যায় না, তবে একটা মানুষ নিচু হয়ে তার মধ্যে ঢুকতে পারে। দুই বন্ধু একবার মুখ চাওয়াচাই করল। বলা কওয়ার কিছু ছিল না। ফেকু নাপিত তোড়জোড় করে এই সুরঙ্গ কেটে ভেতরে ঢুকেছিল।
এবং মোহরের সন্ধান পেয়েছিল তা অতি বড় মূর্খ বুঝতে পারে। পঙ্কজ হাত বাড়িয়ে লণ্ঠনটা বাইরে আনলো। দেখা গেল তার খোলের মধ্যে তেল আছে। শুধু তাই নয়, লণ্ঠনের মাথার ওপর একটা দেশলাইয়ের বাক্স। ফেকুরাম খুব গোছালো লোক ছিল, সব রকম ব্যবস্থা করে রেখে গেছে। লণ্ঠন জেলে পঙ্কজ বলল, চল এবার 40 চোরের গুহায় প্রবেশ করা যাক। ফেকুরাম অনেক কাজ এগিয়ে রেখেছে। ফেকুরাম না থাকলে আমরা কি করতাম বলতো? লণ্ঠনের হাতল দাঁতে কামড়ে ধরে পঙ্কজ হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকল। হনুমন্ত তার পেছনে রইল। যদিও মাথার ওপর বেশ খানিকটা জায়গা আছে, তবু হামা দিয়ে অগ্রসর হওয়াই সুবিধে। লণ্ঠনের আলোয় মোটামুটি দেখা যাচ্ছে। 10-12 হাত এগিয়ে যাবার পর পঙ্কজ বলল, হনু, তোর রাজবাড়ির পাকা মেঝে এসে গেছে রে। তাই নাকি? দুজনে সাবধানে উঠে দাঁড়ালো। হ্যাঁ, মাটির সুড়ঙ্গ শেষ হয়েছে। দুপাশে পাথরের দেওয়াল, ছাদও উঁচু। পঙ্কজ লণ্ঠন তুলে ধরে দেখতে লাগলো। একটা লম্বা বারান্দার মতো জায়গা। প্রকৃতির বিচিত্র খেয়ালে ভূমিকম্পের ঝাঁকানিতে ভেঙে পড়েনি, তার মধ্যে বেশি কাদামাটিও জমেনি। বারান্দার বাঁ দিকের দেওয়াল আগে বোধহয় দোরের কপাট ছিল, এখন কপাট অদৃশ্য হয়েছে, কেবল দোরের ফোকর দেখা যাচ্ছে। এই ফোকরের মধ্যে আবার সুড়ঙ্গ, কিন্তু বেশি লম্বা নয়। 2-4 হাত গিয়ে আবার একটা ঘরের মতো জায়গা। সেখানে ঢুকে ওরা লণ্ঠন ধরে ধরে চারদিক দেখল। ঘরটাতে কিছু মাটি জমেছিল। কেউ সম্প্রতি মাটি খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করেছে। ফেকুরাম ছাড়া আর কে হতে পারে? হয়তো এই ঘরে কাঠের সিন্দুকে দামি জিনিস ছিল। কাঠের সিন্দুক এবং নশ্বর সব কিছু বহুকাল নষ্ট হয়ে গেছে। কেবল সোনা, হিরে, মতি নষ্ট হয়নি। ফেকু সেই সব জিনিস সংগ্রহ করতে আসতো। এখন ঘরে সোনাদানা আর কিছু নেই। ঘর থেকে বেরিয়ে এসে তারা বারান্দা দিয়ে সামনের দিকে চলল। আরও কিছু দূর গিয়ে বারান্দা শেষ হয়েছে। সামনে দেওয়াল। ওরা আলো ধরে দেখল দেওয়ালটা পাথরের, কিন্তু তার মাঝখানে দোরের মতো চৌকস জায়গায় কাদা আর পাঁক জমাট হয়ে সিমেন্টের মতো শক্ত হয়ে আছে। ওরা টোকা মেরে দেখল দেওয়ালের মতো পুরু নয়, ওপারে হয়তো আর একটা ঘর আছে। হনুমন্ত বলল, দেখ, দেওয়ালের গায়ে গাঁইতির দাগ। ফেকু বোধহয় ভাঙবার চেষ্টা করেছিল। পঙ্কজ বলল, ও ঘরের সব সোনাদানা শেষ করে এই ঘরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু আজ আর নয়, ফিরে চল। সময়ের কোনো আন্দাজ নেই, হয়তো সন্ধে হয়ে গেছে। হনুমন্ত বলল, হ্যাঁ, মৌনি বাবা তেঁতুলতলায় বসে দড়ি পাহারা দিচ্ছেন। আজ চল, কাল আবার আসা যাবে, কি বলিস? সে আর বলতে। দুজনে বাইরে ফিরে এলো। লণ্ঠন নিভিয়ে রেখে বাইরের মুক্ত হাওয়ায় কিছুক্ষণ নিঃশ্বাস নিল। সন্ধে হয়নি বটে, কিন্তু নিচে রোদ নেই। দূরে ওই তেঁতুল গাছের পাতায় নিবন্ত সূর্যের সোনালি আলো ঝিলমিল করছে। যেতে যেতে হনুমন্ত বলল, ফেকুরামের মরাটা নিয়ে কি করা যায়? ওপরে তোলা তো আমাদের কর্ম নয়, তাছাড়া তুললেই গায়ে জানাজানি হবে, আমাদের গুপ্ত কথাও ফাঁস হয়ে যাবে। পঙ্কজ বলল, কিন্তু মৌনি বাবাকে জানাতে হবে। তিনি অন্য কাউকে কিছু বলবেন না, কিন্তু আমাদের পরামর্শ দিতে পারেন। দড়ি যেমন ঝুলেছিল তেমনি ঝুলছে। প্রথমে পঙ্কজ ওপরে উঠে গেল। সে পৌঁছবার পর হনুমন্ত উঠল। মৌনি বাবা দড়ি আগলে বসেছিলেন। বললেন, বম বম। ওরা তখন মৌনি বাবার সামনে বসে সব কথা বলল। বাবা মন দিয়ে শুনলেন। শেষে হনুমন্ত বলল, বাবা, কাল আবার আমরা নামব।
একটু সকাল সকাল আসব, কিন্তু ফেকুর মরাটা নিয়ে কি হবে? বাবা হাত তুলে আশ্বাস দিলেন, যেন বললেন, ভাবিস নে, সব ঠিক হয়ে যাবে। গাছের ডাল থেকে দড়ি খুলে নিয়ে তারা মৌনি বাবার সঙ্গে আম বাগানে গেল। সেখানে চালা ঘরে দড়ি লুকিয়ে রেখে বাড়ি ফিরে গেল। তাদের অভিযানের খবর কেউ জানল না। সন্ধ্যের পর ঘরে দৌড় বন্ধ করে তারা পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, একটা বড় ভুল হয়ে গেছে। মোহরগুলো মৌনি বাবার কাছে রেখে এলেই হতো। বাড়িতে রাখার জায়গা নেই, বাইরে রাখলে চাকরদের নজরে পড়বে। মাকে দিলে মা জানতে চাইবেন কোথা থেকে মোহর এলো। কি করি বলতো? পঙ্কজ ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে হনুমন্ত নিজেই বলল, এক কাজ করা যাক, ওগুলো তোর সুটকেসে রেখে দে। তোর সুটকেস কেউ তো খুলবে না। পঙ্কজ বলল, আচ্ছা। মোহরগুলো পঙ্কজের সুটকেসে রেখে চাবি লাগিয়ে তারা আবার মুখোমুখি বসল। পঙ্কজ বলল, কাল সকাল সকাল বেরুতে হবে। মা কিছু সন্দেহ করবে না তো? হনুমন্ত একটু ভেবে বলল, মাকে যদি বলা যায় আমরা জঙ্গলে পাখি শিকার করতে যাচ্ছি, তাহলে মা কিছু সন্দেহ করবে না। একটাই অসুবিধে, বন্দুকটাও নিয়ে যেতে হবে। বন্দুক, কার্টেজ সব সঙ্গে নিতে হবে। তা উপায় কি? ওগুলো মৌনি বাবার ঝোপড়িতে রেখে গেলেই হবে। পঙ্কজ বলল, একটা জোরালো আলো যদি নিয়ে যাওয়া সম্ভব হতো তাহলে বড় ভালো হতো। লণ্ঠনের আলোয় ভালো দেখা যায় না। হনুমন্ত বলল, দাঁড়া, ঠিক হয়েছে। বাবুজির একটা ইয়াব বড় টর্চ আছে, দিনের মতো আলো হয়, সেটা চুরি করব। রাত্রে খাবার সময় হনুমন্ত মাকে শিকারে যাবার কথা বলে রাখলো। মা বললেন, এই জ্যৈষ্ঠ মাসের দুপুরে পাখি পাবি কোথায়? হনুমন্ত বলল, না পাই, বন্দুক ঘাড়ে করে ঘুরে বেড়াবো। তা বেড়াস, সন্ধ্যের আগে ফিরে আসিস কিন্তু। পরদিন বেলা 10টা নাগাদ দুই বন্ধু খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরুল। হনুমন্তর কাঁধে দোনালা বন্দুক, পঙ্কজের হাতে টর্চ আর কার্তুজের থলি। আমবাগানে গিয়ে তারা দেখল মৌনি বাবা ধুনির সামনে বসে আছেন। হনুমন্ত বলল, বাবা, এই বন্দুকটা ঝোপড়িতে রেখে দড়িটা নিয়ে যাব। বাবা মাথা নাড়লেন, হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হনুমন্ত যখন দড়ির কুণ্ডলি একচালা থেকে বার করে আনলো, তখন তিনি বন্দুক কাঁধে ফেলে কার্তুজের থলি হাতে তেঁতুল গাছের দিকে পা বাড়ালেন। দুজনে মুখ তাকাতাকি করল। হয়তো বাবা নিজের শূন্য আস্তানায় বন্দুক ফেলে রেখে যেতে চান না, ঘর থেকে যদি কেউ তুলে নিয়ে যায়। তেঁতুলতলায় পৌঁছে বাবা প্রথমে দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে ফেললেন। অন্য খুঁটে বন্দুক আর কার্তুজের থলি বেঁধে নিচে নামিয়ে দিলেন। তারপর হনুমন্তকে ইশারা করলেন। আজ হনুমন্ত আগে নামলো, পরে পঙ্কজ। তারা আন্দাজ করলো বাবার ইচ্ছে বন্দুকটা তাদের সঙ্গে থাকে। নিচে নেমে তারা একটা নতুন দৃশ্য দেখল। যেখানে ফেকুরামের মৃতদেহ পড়েছিল সেখানে 10-12টা শকুনি এসে জুটেছে। শকুনিরা খুবই ব্যস্ত। দুই বন্ধু সেদিকে তাকালোই না। তাড়াতাড়ি দড়ি থেকে বন্দুক আর থলি খুলে নিয়ে রাজবাড়ির ঢিপির দিকে চলল। যেতে যেতে হনুমন্ত বলল, বাবা নিশ্চয়ই জানতেন শকুনি আসবে। পঙ্কজ বলল, শকুনিরা হলো প্রকৃতির সেরা মোদ্দাফরাস। আমরা যখন মরা নাড়াচাড়া করছিলাম তখন বোধহয় ওরা দেখতে পেয়েছিল। কিন্তু বাবা আজ আমাদের সঙ্গে বন্দুক দিলেন কেন ভাই? এখানে কি হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি? কই, কাল তো কিছু চোখে পড়েনি। যা হোক, বন্দুক সঙ্গে আছে ভালোই। বাঘ ভালুক না থাক, সাপখোপ থাকতে পারে। সুরঙ্গের সামনে পৌঁছে পঙ্কজ বলল, আজকে প্রোগ্রাম কি? হনুমন্ত বলল, ফেকুরাম যে দেওয়ালটা ভাঙবার চেষ্টা করেছিল সেটা আগে ভাঙতে হবে।
ওখানে নিশ্চয়ই অনেক দামি মাল আছে। আমরা দুজনে একসঙ্গে গাঁইতি আর শাবল চালালে ভাঙতে পারবো না? পঙ্কজ বলল, চেষ্টা করতে দোষ কি? কিন্তু কিরকম দামি জিনিস তুই আশা করিস? হনুমন্ত এদিক ওদিক চেয়ে বলল, তা কি বলা যায়, হয়তো কিছুই নেই, তবু। দুজনে উঠল। বন্দুক আর কার্তুজের থলি বাইরে রেখে লণ্ঠন জেলে সুরঙ্গে ঢুকল। তাদের সঙ্গে রইল টর্চ, গাঁইতি আর শাবল। সুরঙ্গের শেষ বরাবর পৌঁছে হনুমন্ত টর্চ জ্বালল। তীব্র আলোয় সংকীর্ণ সুরঙ্গ ভরে গেল। লণ্ঠনের আলো তার কাছে টিমটিম করতে লাগলো। লণ্ঠন আর টর্চ নামিয়ে রেখে ওরা শাবল আর গাঁইতি হাতে নিল। পঙ্কজ দেওয়ালের সামনে দিয়ে দুহাতে শাবল তুলল, বলল, একসঙ্গে এক জায়গায় লাগাবে। রেডি? 1, 2, 3। শাবল আর গাঁইতি একসঙ্গে দেওয়ালের গায়ে পড়ল। ঠং করে শব্দ হলো। শব্দ শুনে বোঝা যায় ইট পাথরের দেওয়াল নয়, কিন্তু উপাদান যাই হোক, এক চুল নড়ল না। আরও 8-10 বার শাবল গাঁইতি চালিয়েও কোনো ফল হলো না। দেওয়াল অটুট দাঁড়িয়ে রইল। পঙ্কজ আর হনুমন্ত দুজনেরই গা ঘামে ভিজে গেছে, দুজনেই হাঁপাচ্ছে। হনুমন্ত বলল, চল বাইরে যাই, এখানে দম বন্ধ হয়ে আসছে। সুরঙ্গের মধ্যে বায়ু চলাচল কম। ওরা ফিরে এসে সুরঙ্গের মুখের কাছে বসে খানিক জিরিয়ে নিল। বাইরে রোদ্দুর আছে বটে, কিন্তু সেই সঙ্গে বাতাসও আছে। গায়ের ঘাম শুকোতে না শুকোতে পঙ্কজের মাথায় বুদ্ধি খেলে গেল। হনু, কি রে? হ্যাঁ, কাজ করলে হয় না? দোনালা বন্দুকে দুটো টোটা পড়ে যদি একসঙ্গে ফায়ার করা যায়। হনুমন্ত চোখ গোল করে খানিক চেয়ে রইল। তারপর পঙ্কজের গলা জড়িয়ে ধরে বলল, পাংখা, সাবাস তোর বুদ্ধি। এ কথা তো এতক্ষণ মাথায় আসেনি। একটু থেমে বলল, দেখ, মৌনি বাবা নিশ্চয়ই অন্তর্যামী সর্বজ্ঞ পুরুষ, তাই বন্দুকটা আমাদের সঙ্গে দিয়েছেন। তুই আগে কখনো বন্দুক ছুঁড়েছিস? অনেকবার ছুঁড়েছি। হাঁস মেরেছি, খরগোশ মেরেছি, আমার বাবারও বন্দুক আছে। তবে তুই ফায়ার কর। কেন? তুইও তো অনেক বন্দুক চালিয়েছিস। তা চালিয়েছি, কিন্তু বুদ্ধিটা তো তোর। নে, বন্দুকে টোটা ভর। এখন ভরবো না, ভেতরে গিয়ে ভরবো। থলি থেকে পঙ্কজ কার্তুজগুলো বার করল। 10টা কার্তুজের মধ্যে গোটা 6 SSG ছিল। পঙ্কজ সেগুলো পকেটে পুরে বলল, চল, তুই টর্চ নিয়ে আগে চল। সুরঙ্গে ঢুকে প্রথমে হামাগুড়ি দিয়ে, তারপর খাড়া হেঁটে তারা দেওয়ালের সামনে উপস্থিত হলো। দুজনেরই মনে হলো তারা একটা বিরাট রহস্যের সামনে এসে দাঁড়িয়েছে। তাদের বুক দুরু দুরু করে উঠল। পঙ্কজ চাপা গলায় বলল, কত দূর থেকে ফায়ার করব? হনুমন্ত বলল, অন্তত 10-12 হাত দূর থেকে, নইলে ছড়রা ছিটকে গায়ে লাগতে পারে। পাংখা, তুই বরং বন্দুক আমাকে দে। আমি এ বন্দুক অনেকবার ছুঁড়েছি, এর ধাত জানি। না, আমি ফায়ার করব, কিন্তু বদ্ধ জায়গায় ভীষণ শব্দ হবে। হনু, তুই কানে আঙুল দিয়ে থাকিস, নইলে কানের পর্দা ফেটে যেতে পারে। আর তুই? আমি কানের ওপর শক্ত করে রুমাল বাঁধব। এই দেখ। রুমালকে কোনাকুনিভাবে দুপাট করে পঙ্কজ মাথা ঘিরে কপালের ওপর বেঁধে ফেলল। কান চাপা পড়ল। তারপর বন্দুকের 2 নলে টোটা পুড়ে দেওয়াল থেকে 10 পা দূরে গিয়ে দাঁড়ালো। হনুমন্ত তার পাশে দাঁড়িয়ে 2 কানে আঙুল পুড়ে দিল। টর্চ জ্বালা হলো না, কেবল লণ্ঠনের আলো। এইবার, বলে পঙ্কজ বন্দুকের ঘোড়া টিপল। বিকট শব্দ হলো। সংকীর্ণ জায়গায় ধ্বনির সঙ্গে প্রতিধ্বনি মিলে যেন দৈত্য দানবের মতো লড়াই করতে লাগলো। ওপর থেকে খানিকটা মাটি খসে মেঝে পড়ল। লণ্ঠনের কাঁচ চির খেয়ে গেল। পঙ্কজ আর হনুমন্ত ছুটে দেওয়ালের কাছে গেল। দেওয়াল ভেঙে পড়েনি,
কিন্তু তার চারপাশ থেকে একটা শো শো শব্দ আসছে। দুজনে অবুঝের মতো মুখ তাকাতাকি করলো। তারপর পঙ্কজ লাফিয়ে উঠে বলল, বুঝেছি, দেওয়ালের ওদিকে হাওয়া নেই, এদিক থেকে হাওয়া ঢুকছে, তারই শব্দ। তার মানে দেওয়াল আলগা হয়েছে। আবার বন্দুক ছুঁড়লেই হনুমন্ত বলল, এবার আমি বন্দুক ছুঁড়ব। আচ্ছা। পঙ্কজ বন্দুকের দুই নলে আবার টোটা ভরে হনুমন্তর হাতে দিল। নিজের মাথা থেকে রুমাল খুলে তার মাথায় বেঁধে দিল। তারপর কানে আঙুল দিয়ে দাঁড়ালো। হনুমন্ত দেওয়াল লক্ষ্য করে ঘোড়া টিপল। গুরুম! প্রতিধ্বনির শব্দ থেমে যাবার প্রায় সঙ্গে সঙ্গে আর একটা শব্দ হলো, ধমাস! লণ্ঠনটা দুবার খাবি খেয়ে নিভে গেল। টর্চটা পঙ্কজ কনুইয়ের খাঁজে চেপে রেখেছিল। এখন সেটা জেলে সে দেওয়ালের দিকে আলো ফেলল। দেখল দেওয়াল নেই, ছড়রার ধাক্কা খেয়ে ঘরের মধ্যে ভেঙে পড়েছে। দুজনে একসঙ্গে সেই দিকে ছুটল। টর্চের আলোয় একটি ঘরের অভ্যন্তর উদ্ভাসিত হলো। বেশ বড় একটি শয়নকক্ষ। দরজা জানলা আগে ছিল, এখন দেওয়ালে পরিণত হয়েছে। ঘরে অনেক রকম সেকেলে আসবাব সাজানো রয়েছে। উঁচু পিঁড়ি, স্ফটিকের ভৃঙ্গার, দীপদণ্ড, আরও কত কি। এগুলো অস্পষ্টভাবে চোখে পড়ে। টর্চের তীব্র ছটা গিয়ে পড়েছিল ঘরের মাঝখানে। একটি পালঙ্কে শয্যা পাতা রয়েছে, বিচিত্র কারুকার্যের একটি পালঙ্ক, আর সেই পালঙ্কের ওপর শুয়ে আছে দুটি মানুষ। হনুমন্ত আর পঙ্কজ অন্য কোনো দিকে না তাকিয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। যে দুটি মানুষ পালঙ্কে শুয়ে আছে তাদের মধ্যে একজন হচ্ছে 18-19 বছর বয়সের একটি কিশোর যুবা, আর তার পাশে শুয়ে আছে 12-13 বছরের একটি কিশোরী মেয়ে। বলিষ্ঠ সুন্দর যুবা, অপরূপ সুন্দরী মেয়ে, দুজনেই মৃত। কিন্তু তাদের দেখে তা মনে হয় না, মনে হয় যেন ঘুমিয়ে আছে। ঘরে লোক ঢুকেছে সাড়া পেয়ে এখনই জেগে উঠবে। হনুমন্ত গলার মধ্যে একটা শব্দ করে পঙ্কজের কাঁধ চেপে ধরল। পাংখা, চিনতে পারছিস? পঙ্কজের গলা প্রায় বুজে গিয়েছিল। সে অতি কষ্টে উচ্চারণ করল, পারছি, তুই আর তোর ভাবি বউ রামদুলারি। কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর হনুমন্ত স্বপ্নাচ্ছন্ন গলায় বলল, ওর নাম ছিল মৈথিলী। চেহারা 500 বছর আগে যা ছিল এ জন্মেও তাই আছে। সে রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাত্রে এলো ভূমিকম্প আর জলোচ্ছ্বাস। ঘরের জানলা দরজা দিয়ে হাওয়া বাতাসের চলাচল বন্ধ হয়ে গেল। তারপর কি যে হলো? পঙ্কজ বলল, ঘর থেকে বেরোবার উপায় নেই দেখে তোরা হয়তো আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লি। ঘরের হাওয়া ফুরিয়ে আসতে লাগলো, দীপদণ্ড নিভে গেল, তোরা অজ্ঞান হয়ে পড়লি। তারপর তোদের মূর্ছা মহানিদ্রায় পরিণত হলো। হনুমন্ত হঠাৎ ভয়ার্ত স্বরে বলল, আমার সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর মৈথিলী। সে আর বলতে পারল না। তার গলা কাঁপতে কাঁপতে থেমে গেল। দুজনে হতবাক হয়ে চেয়ে রইল। এইভাবে কতক্ষণ যে কেটে গেল তার ঠিকানা নেই। কেবল টর্চের উগ্র আলো পালঙ্কের দুটি মুখের ওপর স্থির হয়ে রইল। হঠাৎ পঙ্কজ চিৎকার করে উঠল, একি কি হচ্ছে? তাদের চোখের সামনে এক অভাবনীয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। পালঙ্কে শোয়া মূর্তি দুটি কর্পূরের পুতুলের মতো উপে যেতে লাগলো। পঙ্কজ আর হনুমন্তর বিস্ফারিত দৃষ্টির সামনে আস্তে আস্তে তাদের মুখ, হাত, পা সব শীর্ণ হয়ে যাচ্ছে, হাওয়ায় মিশিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পালঙ্কে পড়ে রইল ধুলো গুঁড়োর মতো খানিকটা পদার্থ।
500 বছর বদ্ধ ঘরের মধ্যে যা অটুট ছিল, আলো বাতাসের স্পর্শে দেখতে দেখতে তা অণু পরমাণুতে পরিণত হলো। রাত্রে পঙ্কজ আর হনুমন্ত নিজের নিজের খাটে শুয়ে চিন্তা করছিল। দুজনেরই মাথা উত্তপ্ত হয়েছে, ঘুম আসছে না, কিন্তু কথা কইবার মতো মনের অবস্থা নয়। মোহাচ্ছন্ন মন নিয়ে তারা নন্দনগড়ের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল। কেউ কোনো কথা বলল না, নির্দিষ্ট পথে ফিরে চলল। দড়ির কাছে এসে পঙ্কজ আবছায়াভাবে অনুভব করল ফেকুরামের মরাটা নেই, শকুনিগুলোও অদৃশ্য হয়েছে। ওপরে এসে মৌনি বাবার মুখে স্নিগ্ধ মধুর হাসি দেখে তারা বুঝতে পেরেছিল বাবা সবই জানেন বলেই তাদের নন্দনগড় দুর্গের রহস্য সন্ধানে যেতে দিয়েছিলেন। কিন্তু কি করে জানলেন? হয়তো তার দৈব শক্তি আছে। সাধুরা সকলেই তো ভণ্ড নয়, 2-4 জন খাঁটি সাধু থাকতেই পারেন। দুপুর রাত্রে হনুমন্ত উঠে এসে পঙ্কজের খাটের পাশে বসল। বলল, পাংখা, জেগে আছিস? পঙ্কজ বলল, কি খবর? হনুমন্ত বলল, আমি ঠিক করেছি রামদুলারিকে বিয়ে করব। পঙ্কজ মুখ টিপে হাসল। তাহলে বিবাগী হবি না? হনুমন্তও হাসল। এখন নয়, 500 বছরের পুরনো বউকে বিয়ে না করলে অন্যায় হবে। পঙ্কজ উঠে বসল। আচ্ছা হনু, আগের জন্মের সব কথা তোর মনে পড়েছে? সব কথা নয়, তবে অনেক কথা মনে পড়ছে। চেষ্টা করলে বোধহয় সব কথাই মনে পড়বে। তোর বউয়ের নাম ছিল মৈথিলী। তোর কি নাম ছিল? আমার নাম ছিল রঘুনন্দন সিং। আগের জন্মে তোদের নামের বেশ জোর মিলেছিল। এ জন্মে গড়মিল হলো কেন? গড়মিল কোথায়? তুই হলি হনুমন্ত মানে হনুমান, তোর বউ রামদুলারি মানে সীতা। গড়মিল হলো না? তুই কিচ্ছু জানিস না। আমার পুরো নাম হনুমন্ত রাজ সিং, মানে হনুমান নয়, হনুমানের মালিক। হনুমানের মালিক কে? রামচন্দ্র। বুঝলি? বুঝলাম। এবার তুই আগের জন্মের গল্প বল। যা মনে আছে সব বলবি, কিচ্ছু বাদ দিবি না কিন্তু। আচ্ছা, তবে শোন। হনুমন্ত গল্প বলতে আরম্ভ করল, কিন্তু সে গল্প অন্য গল্প।